যখন আন্দোলনের ভিতর দিয়ে গেছে, প্রায় 1 মাসের মতন একটা বড় আন্দোলনের ভিতর দিয়ে গেছে, সেইটার পরে যখন নতুন সরকার এসেছে, একভাবে ওনারা যেই উত্তরাধিকার সূত্রে যেই অর্থনীতিটা পেয়েছেন, এটা দুর্বল জায়গায় ছিল। 5 আগস্টের পরে যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেখানে আপনি জানেন যে চতুর্মুখী নানাবিধ আন্দোলন, অস্থিরতা তৈরি হয়েছে, একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল বিএনপি দেখা করেছে, সেখানে জাতীয় ঐক্যের ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে কি অনৈক্যের কোনো দামামা বেজে উঠেছে কিনা, যে ঐক্য ছাড়া আসলে আমাদের মুক্তি মিলবে না, সেরকম পরিস্থিতি কিনা? আমরা অর্থনীতির আলোচনার আগে এই বিষয়ে আপনার সম্পর্কে একটু জানতে চাই আপনার কাছ থেকে। না, বড় বিষয়টা হলো, দেখেন, যখন আন্দোলন হয়েছে তখন বিষয়টা খুবই দুই পক্ষের ভিতরে ছিল। একটা ছিল হলো তৎকালীন আওয়ামী লীগ সরকার এবং তাদের সমর্থকরা, এবং তার বিপক্ষে বাকি সব রাজনৈতিক পক্ষ। কারণ পুরো রাজনৈতিক প্রেক্ষাপটকে আওয়ামী লীগ সরকার বা দল বা তাদের মিত্ররা এটাকে কুক্ষিগত করে রেখেছেন। একটা যেটা আমরা স্বাভাবিকভাবে বলি যে একটা গণতান্ত্রিক জবাব দিতে, গণতান্ত্রিক পরিবেশের যেই আকাঙ্ক্ষা, সেটা ছিল না। এখন তার ফলশ্রুতিতে সবাই ঐক্যবদ্ধভাবে তার সাথে এক ধরনের আমি বলবো যে আন্দোলনের ভিতরে গেছেন না। তো যখন সেই আন্দোলনের ফলে ওই সরকারের পতন ঘটেছে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখন যারা এই ঐক্যবদ্ধ অবস্থার ভিতরে ছিলেন তাদের ভেতরে অনেক ধরনের মতানৈক্য আছে, এবং সেইটা একটা বহিঃপ্রকাশ হয়তো এসছে। আর দ্বিতীয় যেটা আছে সেটা হলো যে আপনার একটা সরকার আসার পরে, অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এসছেন, তারা কিছু পরিবর্তনের সূচনা করবেন, এই আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছে। এখন সবাই তারপরে চিন্তা করেছেন, একজনেরটা পাওয়া যাচ্ছে, আমারটা বোধহয় পাওয়া যাচ্ছে না, এবং যে যার মতন আমার মনে হয় যে বিভিন্ন ধরনের দাবি দাওয়া নিয়ে নেমেছিলেন, এইটা একটা আছে। তার সাথে অবশ্যই এটার ভিতরে আছে যে ওই সময়ের সরকার, মানে আমি কথা শুনলাম ডক্টর মজিদের, উনি 91 সালের কথা বা 2007-08-এর কথাও যখন বলছিলেন, বা 96-এর কথা আমরা স্মরণ করতে পারি, ঠিক এতখানি আমি মনে করি না যে প্রশাসনের পরিস্থিতি এতখানি দুর্বল ছিল। মানে এই 15 বছরের ভিতরে আমাদের একটা লম্বা সময়, 50 বছরের ইতিহাস, তো ওই ইতিহাসের ভিতরে প্রতিটা ধাপ যখন যাই, এক ধাপ করে মনে হয়েছে যে বিভিন্ন সময় আমাদের আরও এই ধরনের সূচকগুলো নিম্নমুখী হয়েছে। ফলে ওই সময়ের যে প্রশাসনিক দুর্বলতা, কাঠামোর ভিতরে যে একটা দুর্বলতা তৈরি হয়েছে 5 আগস্টের পরে, কারণ প্রশাসন কিন্তু সরকারের রাজনৈতিক পক্ষের ভিতরে ঢুকে গেছেন তার পেশাদারিত্বের বাইরে এসে। তো সেই ভ্যাকুমটার ভেতরে কিন্তু অনেক ধরনের মানে আশা আকাঙ্ক্ষা, তার অনেক ধরনের আমি মনে করি যে আবার ষড়যন্ত্র, এর ভিতরে অনেক প্রশাসনিক কাঠামোর দুর্বলতা, সব একীভূতভাবে এসছে। ফলে সেই জায়গাটায় আমার মনে হয় চ্যালেঞ্জটা একটু বেশি। তো স্বাভাবিকভাবেই যেটা ডক্টর মজিদ বলছিলেন যে দেখেন, গত 2-2.5 বছর ধরেই কিন্তু, প্রায় 3 বছর হতে চললো এখন, 3 বছর ধরেই কিন্তু আমাদের অর্থনীতির যে দুর্বলতাগুলো, এগুলো খুব স্পষ্ট হয়ে বের হয়ে আসছে। আমরা এই দুর্বলতার চিহ্নগুলোকে আরও আগের থেকে 18-19 সাল থেকে হয়তো আমরা বলছি। এইটা প্রকাশ মাঝখানে কোভিড যখন হলো, সারা বিশ্বে যখন মন্দা হয়, বাংলাদেশের অর্থনীতির দুর্বলতা ঢেকে যায়। কারণ বিশ্ববাজারে জিনিসপত্রের দাম কমে গেলে আমাদের এখানে, আমরা যেহেতু আমদানি নির্ভর দেশ, আমাদের একটা পরিস্থিতি আরও ভালো হয়। তো সেই দিক থেকে বিবেচনা করলে তখন আমরা অতখানি ধরা পড়ি নাই। আমরা 2021-22 থেকেই কিন্তু এটা স্পষ্ট হয়ে গেল যে আমাদের পরিস্থিতি খুব ভালো হবে না। তো সেইটার পরবর্তীতে সরকারের চাপের ভিতরে গিয়েও আপনি দেখবেন যে এই সরকার পরিবর্তনের আগেই IMF-এর সাথে ঋণের ভিতরে ঢুকলো, অনেক ধরনের অর্থনৈতিক অ্যাডজাস্টমেন্টের ভিতরে গেছে। যখন আন্দোলনের ভিতর দিয়ে গেছে, প্রায় 1 মাসের মতন একটা বড় আন্দোলনের ভিতর দিয়ে গেছে, সেইটার পরে যখন নতুন সরকার এসেছে, একভাবে ওনারা যেই উত্তরাধিকার সূত্রে যেই অর্থনীতিটা পেয়েছেন, এটা দুর্বল জায়গায় ছিল। তার উপরে নতুন করে চাপ সৃষ্টি হয়েছে আন্দোলনের, এবং গুছিয়ে নেওয়ার আগেই, এবং গুছিয়ে নেওয়াটা কঠিন ছিল যেহেতু বিভিন্ন পক্ষের এই অসামঞ্জস্য আছে। তার আগেই বিভিন্ন পক্ষ ভাবছেন যে আমার দাবিটা যদি এখনই আমি আদায় করে না নিতে পারি, এই সুযোগ বোধহয় আমার থাকবে না, আমার বোধহয় পেলাম না।
সেই বিষয়টা আছে। এবং একই সাথে এর মধ্যে বিভিন্ন ধরনের যে আমরা বলি যে অতি এক্সপেকটেশনের ভিতর থেকেও এটা আছে যে এই সরকার এসছে, আগের সরকারের তো অনেক ধরনের দুর্নীতি ছিল, স্বজনপ্রীতি ছিল, তাদের তো অনেক ধরনের সমস্যা ছিল, তো নতুন সরকার সেটা সলিউশন করতে পারছে না কেন? আমার জীবনের তো লাঘব হচ্ছে না, জিনিসপত্রের দাম তো কমছে না, এই অসন্তোষটা এক ধরনের আছে, বিভিন্ন পেশাজীবীর ভিতরে আছে। আজকে রিক্সাওয়ালা থেকে শুরু করে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে অন্যরা আছেন, তার উপরে কিছুটা ষড়যন্ত্রের প্রভাব আছে। তো সেই সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে যদি আপনি মিলিয়ে দেখেন, তাহলে এখনও আমি যেটা বলি যে পরিস্থিতিটায় আমাদের অর্থনীতির ভাষায় আমরা বলি স্থিতিশীলতাটা এখনও আসেনি। তো স্থিতিশীলতাটা আনাটা আমি মনে করি যে একটা বড় আলোচনা আমাদের চলছে, সংস্কারের আলোচনা, যেটা মধ্যমেয়াদী আমাদের রাষ্ট্রীয় কাঠামো, অর্থনৈতিক নীতি নির্ধারণ বা সেই প্রতিষ্ঠানগুলোকে আরও তৈরি করার ক্ষেত্রে কাজ করবে। কিন্তু একই সাথে আমার অর্থনৈতিক স্থিতিশীলতাটা খুব জরুরি হয়ে গেছে, কারণ এইটা খুব তাৎক্ষণিকভাবে মানুষের জীবনকে এখন মানে প্রভাব ফেলছে। সুতরাং সেই জায়গাটা আমি মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে আসছে।